আজ আমি তোমাদের কাছে আলোচনা করব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি, যেটা তোমাদের ক্লাস 11-এর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এই পর্বের আলোচনাতে বিড়াল প্রবন্ধটির বিষয়বস্তু বিস্তারিতভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং এই বিড়াল প্রবন্ধটির মধ্য দিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজের কোন দিকটায় আলোকপাত করেছেন, সমাজের কোন দিকটা আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা নিয়েই আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে এই প্রবন্ধটা ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে চলো আমরা এই বিড়াল প্রবন্ধটির মধ্য দিয়ে কি বোঝাতে চাওয়া হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বোঝাতে চেয়েছেন এবং তার বিষয়বস্তুটা কি সেটা আলোচনা করি। এই বিড়াল প্রবন্ধটি আলোচনার পূর্বে আমাদের জেনে নিতে হবে এটি কোন গ্রন্থের অন্তর্গত, কারণ ওখান থেকেও তোমাদের এমসিকিউ আসে। এই বিড়াল প্রবন্ধটি নেওয়া হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ থেকে। তাহলে কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে এই বিড়াল প্রবন্ধটি এবং এটা কমলাকান্তের দপ্তরের 13 সংখ্যক প্রবন্ধ। কত সংখ্যক? 13 সংখ্যক। এবং এটি 1821 খ্রিস্টাব্দে আর বাংলায় হচ্ছে 1281 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে এখান থেকে কতকগুলো বিষয় তোমরা জেনে নাও। বিড়াল প্রবন্ধটির প্রাবন্ধিককে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কমলাকান্তের দপ্তর থেকে। কত সংখ্যক প্রবন্ধ? 13 সংখ্যক প্রবন্ধ। এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল? বঙ্গদর্শন পত্রিকায় 1821 খ্রিস্টাব্দে আর বাংলায় 1281 বঙ্গাব্দে। ঠিক আছে, তাহলে এবারে আমরা বিষয়বস্তুটাকে নিয়ে আলোচনায় যাই। আমরা প্রবন্ধের প্রথমেই দেখতে পাই আমি শব্দটি। এই আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে বোঝানো হয়েছে এই প্রবন্ধের কথক দরিদ্র আফিম সেবী ব্রাহ্মণ কমলাকান্ত চক্রবর্তী। অর্থাৎ এই প্রবন্ধের যিনি কথক সেই কমলাকান্ত চক্রবর্তী তিনি বলছেন যখন এই আমি, তাকেই বোঝানো হয়েছে। তিনি অর্থাৎ কমলাকান্ত চক্রবর্তী যখন চারি পায়ের উপরে বসে হুঁকোয় টান দিতে দিতে আফিম খাওয়ার নেশায় ঝুঁকছিলেন, ঠিক সেই সময় তিনি নিজেকে কল্পনা করেন নেপোলিয়ন বোনাপার্ট এবং তিনি যেন ওয়াটারলুর যুদ্ধর একটা সম্ভাবনাময় অবস্থা দেখতে পাচ্ছেন এবং সেই সময়ে তার কাছে একটি বিড়াল ম্যাও ম্যাও শব্দ করে ওঠে। এই যে ওয়াটারলুর যুদ্ধ বলতে বোঝানো হয়েছে 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে ডিউক অফ ওয়েলিংটনের যে যুদ্ধ হয় ইউরোপের বেলজিয়ামে অবস্থিত একটা যুদ্ধক্ষেত্রে, সেটা কি বলা হচ্ছে? ওয়াটারলুর যুদ্ধ। তাহলে এইখানে বোঝানো হচ্ছে কমলাকান্ত চক্রবর্তী তিনি আফিমের নেশায় ঝুঁকছিলেন এবং ঝুঁকতে ঝুঁকতে তিনি যেন নিজেকে নেপোলিয়ন বোনাপার্ট ভেবেছিলেন এবং সম্ভাবনা দেখছিলেন ওয়াটারলুর যুদ্ধ। এবং সেই সময়তেই তার এই কল্পনাতে বাধা দিয়ে উপস্থিত হয় বিড়ালটি। তারপর নেশার ঘোরে কমলাকান্ত অনুভব করলেন যেন ওয়েলিংটন অর্থাৎ ডিউক অফ ওয়েলিংটন আর্থার ওয়েলেসলি তিনি যেন নিজেই বিড়াল সেজে এসে কমলাকান্তের কাছে আফিম চাইছেন এবং কমলাকান্ত স্থির সিদ্ধান্ত নিয়েছেন আফিম তিনি দেবেন না, অর্থাৎ পুরস্কার তিনি কিন্তু দেবেন না। কিন্তু কমলাকান্ত বড় বড় চোখ করে দেখলেন না, এটা তো ডিউক অফ ওয়েলিংটন নয়, এটা হচ্ছে সেই বিড়াল, যে বিড়ালটি প্রসন্ন গোয়ালিনী কমলাকান্তের জন্য যে দুধ রেখে গিয়েছিলেন সেই দুধটা খেয়ে বেশ তৃপ্তি ভরে এসে মেয়াও মেয়াও করছে। কমলাকান্ত তো ভারী রুষ্ট হলেন, কিন্তু তারপরেই তার মনের মধ্যে একটা দ্বিধা এলো যে দুধটা তো তার একার নয়, এটা দুধ হচ্ছে মঙ্গলা গাইয়ের আর দুইয়েছে প্রসন্ন গোয়ালিনী। তাহলে দুধের যেমন তার অধিকার আছে তেমনি বিড়ালটারও অধিকার আছে। কিন্তু মানব জাতির একটা স্বভাব আছে, বিড়াল যদি দুধ খেয়ে যায় তাহলে তাকে তো সহজে ছেড়ে দেওয়া যায় না, কারণ তাকে কিছু একটা লাঠি পেটা করতেই হবে, না হলে বিড়াল সমাজের কাছে মানব জাতির যেমন অপমান হবে ঠিক তেমনি কমলাকান্তের নিজের কাছেও একটা অপমান হবে। তাই এই অপমান বোধ থেকে তিনি কি করলেন? একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলেন।
এই সময় কমলাকান্তের দিব্য কর্ণ প্রাপ্তি হল। তিনি যেন বিড়ালের মেয়াও শব্দের মধ্য থেকে অন্য একটা অর্থ খুঁজে পেলেন। বিড়ালটা যেন তাকে বলতে চাইছে যে এই পৃথিবীতে সুস্বাদু সুমিষ্ট খাবারের অধিকার কেবল শুধু মানুষের একার থাকবে কেন, বিড়ালেরই বা থাকবে না কেন? মানুষেরও খিদে পায়, বিড়ালেরও খিদে পায়, তাহলে বিড়াল এবং মানুষের খিদের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে মানুষ যদি খেতে পারে তাহলে বিড়াল খাবে না কেন? মানুষ খেলে অপরাধ নেই আর বিড়াল খেলেই অপরাধ হবে? এইটা যেন কমলাকান্তের কানে বারবার প্রবেশ করে এবং সেখানে বিড়াল যেন একটা জ্ঞান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন কমলাকান্তের সম্মুখে। কারণ মানুষের সঠিক শিক্ষা হচ্ছে না, বিদ্যালয়ের দুরবস্থা এবং এই সমস্ত পুঁথিপত্রের মধ্যে দিয়ে মানুষের যথোচিত শিক্ষা হচ্ছে না, তাই বিড়ালটা যেন কমলাকান্তকে একটা যথোচিত শিক্ষা দিতে চাইছে। বিড়ালটি কমলাকান্তের জ্ঞান উন্মেষের একটা চেষ্টা করলেন, তার জন্য তিনি কিছু তত্ত্বকথা অর্থাৎ বিড়ালটা তত্ত্বকথাও শোনাতে লাগলেন এবং সেখানে বিড়ালটি যেন বলতে চাইল পরোপকারী পরম ধর্ম, অর্থাৎ পরের উপকারী হচ্ছে পরম ধর্ম। তাহলে এখানে বিড়ালটা যেহেতু কমলাকান্তের দুধ খেয়েছে তাহলে বিড়ালটা উপকৃত হয়েছে এবং সেই উপকার সাধিত হয়েছে কার দ্বারা? কমলাকান্তের দ্বারা। তার মানে পুণ্য সঞ্চয় হলো কার? কমলাকান্তের। আর এর জন্য বিড়ালের প্রশংসা প্রয়োজন, কারণ বিড়ালের জন্যই কমলাকান্ত পুণ্য অর্জন করেছে, তাই বিড়ালের প্রশংসা প্রয়োজন, সেখানে লাঠি পেটা নয়। বিড়ালটি কমলাকান্তকে শুনিয়েছে সে চোর হলেও সে কিন্তু দোষী নয়, কারণ সে খেতে পায় না তাই চুরি করেছে। আর সাধু ব্যক্তিরা তারা তো তার থেকে বড় অধার্মিক, কেননা তাদের থেকেও তারা গরিবকে দেয় না, দরিদ্রকে খেতে দেয় না, তারা সব কিছু আত্মসাৎ করে রেখেছে। তাহলে যদি গরিবরা কিছু নাই পায় তাহলে তো তারা চুরি করবে, এবং তার চুরির করার হেতুটাকে কৃপণ ধনী ব্যক্তি। তাই অপরাধ কিন্তু বেশি ধনী কৃপণ ধনী ব্যক্তির, কারণ তারা উদ্বৃত্তটা ফেলে দেয় তবু দরিদ্রকে দেয় না, আর দরিদ্র না খেতে পাওয়ার কারণেই তারা চুরি করে। তাই অধর্মটা যদি হয়েই থাকে সেটা হচ্ছে কৃপণ ধনী ব্যক্তি। তাই চোরের শাস্তি যদি বিড়ালকে পেতে হয়, দরিদ্র মানুষকে পেতে হয়, তাহলে কৃপণ ধনীরও পাওয়া প্রাপ্য, তাকেও পেতে হবে। এইটা যেন কমলাকান্তকে শুনিয়েছে বিড়ালটি। বিড়ালটি তারপরেই কমলাকান্তকে জানিয়েছে যে ন্যায়ালঙ্কার কিংবা শিরোমণিরা যখন বাড়িতে আসে, এই শিরোমণি ন্যায়ালঙ্কারের মতো পণ্ডিতগণরা যখন বাড়িতে আসেন তখন তাদেরকে মানুষ খেতে দেয়, লাঠি পেটা তো করে না, তাদের বরঞ্চ আরো আরো খাবার দিতে চায়। তাহলে তাদেরকে যদি খাবার দিতে চায় তাহলে বিড়ালটাকেই বা লাঠি পেটা করবে কেন? বিড়ালটা প্রাচীরের ধারে উঠোনে গিয়ে ঘোরাফেরা করে, মাছের কাঁটা পর্যন্ত তাকে কেউ দেয় না। পোষ্য বিড়ালের অবশ্য আলাদা কথা, কারণ তাকে মানুষ খেতে দেয়, কিন্তু যারা পোষ্য নয় তাদেরকে তো দেয় না। তাহলে এইভাবে গরিব মানুষগুলো সমাজে দেখা যায় খেতেই পায় না। কিন্তু এই পৃথিবীর নিয়মই হচ্ছে সবাই সমান অধিকার ভোগ করবে, তাহলে গরিব মানুষগুলো কেন খেতে পাবে না? তারা তাদের ভাগ্যে কেনই বা লাঠি পেটা জুটবে? এইটা বিড়ালের আর একটা প্রশ্ন, এবং সেখানে সে জানিয়েছে যে এজন্য কিন্তু ধনীরাও অপরাধী। গরিব মানুষটা যদি শাস্তি পায় তাহলে ওই ধনী কৃপণ ব্যক্তিটাও শাস্তি পাওয়ার যোগ্য। কেননা গরিব মানুষগুলো যদি খেতে না পায় তারা তো চুরি করবে, এটাই তো স্বাভাবিক। কারণ এই পৃথিবীতে কেউ তো আর মরবার জন্য জন্মগ্রহণ করেনি, তারা প্রত্যেকেই যাতে খেতে পায়, সমান অধিকার পায়, সেই জন্যই তো তারা জন্মগ্রহণ করেছে। এই প্রবন্ধে আমরা কমলাকান্তকে পাই ধনতন্ত্রের প্রতিনিধি হিসেবে, আর বিড়ালকে পাই আমরা দরিদ্রদের প্রতিনিধি হিসেবে। এবং এর মূল অর্থ কি সেটা আমি এই বিষয়বস্তুর আলোচনার পরেই আমি সেটাকে বিস্তারিত বলবো। কিন্তু এইখানে একটা বিষয় দেখছি যে কমলাকান্ত ধনতন্ত্রের প্রতিনিধি হিসেবে বলছে যে ধনসম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে যদি আগ্রহই না থাকে ধনীদের, তাহলে তারা ধনসম্পদ আর সঞ্চয় করবে না। অর্থাৎ ধনী ব্যক্তিকে, যে ধনী কৃপণ ব্যক্তির সাজার কথা বিড়ালটি বারবার বলেছে, সেই ধনী ব্যক্তি যদি শাস্তি পায় তাহলে সে ধনসম্পদ আর সঞ্চয়ের দিকে মন দেবে না, তাতে কিন্তু পৃথিবী সমস্যায় পড়বে, সমাজ ব্যবস্থা সমস্যায় পড়বে বলে উল্লেখ করেছেন কমলাকান্ত। সেখানে বিড়ালটি বলেছেন যে এর ফলে ধনসম্পত্তি সঞ্চয় করতে পারবে কি পারবে না ধনীরা, সেটা নিয়ে বিড়ালের মাথা ব্যথা নেই।
কেননা সে খেতে না পেলে সমাজের উন্নতি অনুন্নতি নিয়ে তার কোনো চিন্তা নেই। কমলাকান্ত দেখলেন যে বিড়ালটাকে তো বোঝানোই দেয়, তাকে এইভাবে বোঝানো যাবে না। সেই জন্য তিনি বললেন যে দরিদ্র সমাজে প্রয়োজন থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে দরিদ্রদের সমাজে প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু ধনীর প্রয়োজন বিশেষ আছে। তাই চোরের শাস্তি হওয়া উচিত, অর্থাৎ দরিদ্রদের কিন্তু শাস্তি হওয়াটা উচিত। এরপরেই বিড়ালটা একটা মোক্ষম চাল চালে কমলাকান্তের উপরে। বিড়ালটি বলে যে চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারক 3 দিন উপোস করে দেখুক তার চুরি করার ইচ্ছা যায় কিনা। অর্থাৎ কমলাকান্ত লাঠি পেটার আগে, বিড়ালকে লাঠি পেটার আগে তাকেও 3 দিন উপবাস করে দেখতে হবে, এবং তিনি যদি নসিরাম বাবুর ভাড়ার ঘরে যদি ধরা না পড়েন তাহলে যত খুশি বিড়ালকে লাঠি পেটা করতে পারে। এমন তর্ক যুদ্ধে কমলাকান্ত না পেরে ওঠায় তিনি তর্কযুদ্ধে খান্তি দেন এবং বিড়ালকে পরামর্শ দেন পরের দিন যেন একটু ছানা খেয়ে যায় এবং সরিষা প্রমাণ একটু আফিম নিয়ে যায়, কিন্তু কারো হাঁড়ি মারতে না যায়। বিড়ালটি আফিম খাওয়ার পরামর্শ ত্যাগ করেন এবং হাঁড়ি মারবে কিনা সেটা পরবর্তীকালে সে ভেবে চিন্তে দেখবে, এই পরামর্শ দিয়ে সেও চলে যায়। এবং কমলাকান্ত এই একটা পতিত আত্মাকে উদ্ধার করতে পেরেছে, আলোয় আনতে পেরেছে, এই সন্তোষ নিয়ে কমলাকান্ত আত্মতৃপ্তিতে ভোগে এবং কমলাকান্ত আত্মতৃপ্তি পায়। এইভাবে আমরা বিড়াল প্রবন্ধটির মধ্যে দেখতে পাই যে ধনতন্ত্রের বৈষম্য, অর্থাৎ এই পৃথিবীতে ধনসম্পদের যে বৈষম্য, একদিকে পাহাড় প্রমাণ ধনসম্পদের মালিকরা একদিকে রয়েছে, আবার একদিকে দেখা যাচ্ছে নিঃস্ব অবস্থায় গরিব মানুষগুলো বসবাস করছে। এই যে ধনসম্পদের একটা বৈষম্যের দিক, এটাই বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধের মধ্যে দেখাতে চেয়েছেন এবং সেখানে তিনি দেখাতে চেয়েছেন যে ধনসম্পদের উপর পৃথিবীতে সকলের কিন্তু একটা সমান অধিকার আছে। সেখানে গরিবরাও কিন্তু এই ধনসম্পদের তাদের যেমন অধিকার আছে, তেমনি ধনীদের তো রয়েছে, তেমনি গরিবদেরও রয়েছে। আর কি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে গরিবরা এই যে চুরি করছে, এই চুরিটা কিন্তু তাদের স্বভাব নয়, তারা করছে অভাবে। তাদের যদি উদ্বৃত্ত পরিমাণ খাবারটা ধনীর অন্তত দিত তাহলে গরিবরা এই অশুভ কাজে যেত না। তাই বিড়ালটা যেন এই কমলাকান্তকে সেই শিক্ষাই দিয়ে যাচ্ছে যে গরিব মানুষগুলো না খেতে পাওয়ার কারণেই তারা কিন্তু এই চুরি করে। তাদের যদি উদ্বৃত্তটুকু ধনীরা দিত তাহলে তারা চুরির আশ্রয় নিত না। আর গরিবরা না খেতে পাওয়ার কারণে তারা যেহেতু চুরি করছে, তারা যেমন অপরাধী, ঠিক তেমনি ধনীরাই যে উদ্বৃত্তটুকু গরিবদের দিচ্ছে না, ধনসম্পদের বন্টনটাকে সমানভাবে রাখছে না, এটার জন্য কিন্তু ধনীরাও দায়ী। তাই গরিবরা অর্থাৎ চোরেরা যদি শাস্তি পায় তাহলে এই কৃপণ ধনীদেরও শাস্তি পাওয়া প্রয়োজন। এই আর্থিক বৈষম্য, ধনসম্পদের বৈষম্যকে একটা সমান্তরাল জায়গায় আনার জন্যই যেন বিড়াল প্রবন্ধটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।